শুনতে কি চাওয়ে তোমায় স্বাগত। আজকের গল্প সাধু দর্শন, লেখক গজেন্দ্র কুমার মিত্র। গল্প পাঠে রয়েছি আমি, সঞ্জীব। কদিনে রাঁচি শহর চষে ফেলেছিলাম। দেখবার মতন যা কিছু প্রায় সবই দেখা হয়ে গিয়েছে, সুতরাং ওইটুকু খুঁত রেখে গেলেও এমন কিছু ক্ষতি হতো না। অর্থাৎ এ নিয়ে মন খুঁতখুত করার কথা নয়। মানে জোনা ফলসটা দেখা হয়নি। এখন এটার নাম হয়েছে গৌতম ধারা, এবং শেঠ বিড়লারা এক মন্দির ও ধর্মশালা বানিয়ে এক শিব মন্দিরও প্রতিষ্ঠা করেছেন। ভগবান তথাগতেরও দু একটি মূর্তি পথে ঘাটে পড়ে আছে। একটা তীর্থের ছাপ দেওয়ার ষড়যন্ত্র আছে বোধহয়, কিন্তু সাহেবী আমলে ওটা শুধু ছিল ফলস, সোজাসুজি জলপ্রপাত। যা বলছিলুম, হুড্রু হয়েছে, রাজারাপ্পায় ছিন্নমস্তা দেখা হয়েছে। জোনা না দেখলে কোনো ক্ষতিবোধই করতুম না, কিন্তু দৈবের যোগাযোগ। হঠাৎ কাকাবাবুর বন্ধু স্থানীয় পুলিশ সাহেব গাড়িখানা দিতে চাইলেন, এবং আমরা যাদের বাড়ি অতিথি হয়েছিলাম সেই রমানাথবাবুর ছেলে নন্দ এসে খবর দিলে, শুনছি জোনাতে এক বাকসিদ্ধ মহাপুরুষ এসেছেন। ব্যাস, আর যায় কোথায়। মন স্থির করে ফেললাম, মহাপুরুষ দেখবার শখ ছেলেবেলা থেকেই। সেজন্য হরিদ্বারে ছুটে গেছি ভোলাগিরিকে দর্শন করব বলে। বৃন্দাবন গেছি কেশবানন্দের খোঁজে। পুরীতে পাগল হরনাথ থেকে শুরু করে লোকনাথের ন্যাংটা বাবা, বাদ দিইনি কাউকেই। কি পেয়েছি না পেয়েছি তা জানি না, তবে দেখবার শখটা আজও যায়নি। মা আপত্তি তুললেন, হ্যাঁ রে, আজই যাওয়া, কখন ফিরবি, কখন গোছগাছ করবি? গাড়িতে যাচ্ছি, 12টার মধ্যেই ফিরব। আর যাওয়া তো সেই সন্ধ্যের সময়। দুটো বিছানা, 5টা বাক্স গুছিয়ে নিতে কতক্ষণ লাগবে? সে তুমি ভেবো না মা। মেয়েদের বাদ দিয়ে যাওয়া হলো। সব শুদ্ধ আমরা জনা 5 পুরুষ মানুষই রওনা হলুম। বন্ধু ইন্দু সঙ্গে খাবার নিলেন একরাশ। ভাগ্নে মন্তু এবং ভাইপো রমু আছে। কাকাবাবু তো আছেনই। এদের সব কজনেরই রাঁচিতে এসে পর্যন্ত মুহুর্মুহু খিদে পাচ্ছে। নতুন দামি গাড়ি 1 ঘন্টার আগেই জোনাতে পৌঁছে গেল। আমি আগে আগে উৎসাহ সহকারে নেমে গেলাম, কিন্তু কোথায় সাধু আর কোথায় কে, কাকস্য পরিবেদনা। নতুন গরম পড়েছে বলে ভ্রমণার্থীর সংখ্যাও কম। একটা যাত্রী পর্যন্ত কোথাও দেখা গেল না। যারা জঙ্গলে কাঠের সন্ধানে আসে তারাও এখনো কেউ এদিকে দেখা দেয়নি। নির্জন থমথম করছে সমস্ত উপত্যকাটা। কাকাবাবু খুব ঠাট্টা করলেন, কই হে, তোমার সাধু বাবা কই? এ যে সব ফাঁকা। তাই তো দেখছি। দমে গেলাম খুবই। নন্দটার দেখছি আগা গোড়াই গুলের ব্যাপার। বাড়ি ফিরে ছোকরাকে 1 হাত নিতে হবে। এমন কটু কথা বলবো যে ওর গুলন্দাজি বেরিয়ে যাবে। খুব ছুটোছুটি করে খানিকটা স্নান করা গেল। তারপর পাথরে বসে ইন্দুবাবু রুটি, মার্মালেড, খেজুর, বিস্কুট এবং ডিম সিদ্ধর সদ্ব্যবহার করে কতকটা যেন মনের ক্ষোভ মিটল। আহার আদির পর কাকাবাবু পাথরের ওপরই এলিয়ে পড়লেন। ইন্দুও তাই, ফর এ কুল অ্যান্ড রিফ্রেশিং স্মোক। এটুকু নাকি চাই। ভাইপো ও ভাগ্নে ততক্ষণে পাথর বেয়ে ওপরে উঠছে। একমাত্র আমিই বেকার। ধূমপানের মর্ম বুঝিনে, খাড়া পাথর বেয়ে ওঠবার সাহস নেই। অগত্যা ঘুরতে ঘুরতে পাথর ডিঙিয়ে ডিঙিয়ে জলধারা ধরেই এগিয়ে চললাম। যারা জোনা বা গৌতম ধারা গেছেন তারাই জানেন যে জলটা যেখানে পড়ে সেখানে অনেকটা সমান, উপত্যকার মতন। তারপর খানিকটা গিয়েই ছোট ছোট স্তরে নিচে নেমেছে জলটা। 5-6 ফুট করে নিচে পড়েছে, আবার খানিকটা সমান। এমনি করে ওধারে একটা বড় জঙ্গলের বেড়ে ঘা খেয়ে বেঁকে আবার এমনিভাবে নামতে নামতে গেছে। অবশ্য এত বড় বড় পাথরের চাই পড়ে আছে চারদিকে যে এই ক্রমিক অধঃপতনটা খুব চট করে নজরে পড়ে না। আমি এইসব পাথরে পা দিয়ে দিয়েই ঘুরে ফিরে অন্যমনস্কভাবে এগোচ্ছি। হঠাৎ এক অদ্ভুত দৃশ্য নজরে পড়ল। জলটা এক জায়গায় এসে একটা বিস্তৃত বাঁকা পাথরের গা বেয়ে নিচে পড়ছে। সেখানে জলরেখা বোধ হয় 80-90 ফিট চওড়া হবে। অন্তত বর্ষার সময় তাই হয়। কিন্তু পড়ছে একদিকে বোধ হয় 7-8 ফুট নিচে,
অপরদিকে মাত্র ফুট তিনেক। সেই যেদিকে ফুট তিনেক নিচু সেই দিকেই পাহাড়ের খাঁজে জলের ধারায় গা ডুবিয়ে যেন সম্পূর্ণরূপে পৃথিবী থেকে আত্মগোপন করে বসে আছে প্রায় উলঙ্গ একটি মানুষ। অবশ্য মানুষ তাকে বললাম সৌজন্যের খাতিরে, কিম্ভূত কিমাকার জীব বলাই উচিত ছিল। মিশকালো রং, বোধহয় এদিককার আদিবাসী হবে। এক মাথা টোকা চুল, তার কতকগুলো ধুলোয় এবং তৈলহীনতায় জট পাকিয়েছে, কতগুলি এখনো পাকায়নি। গোঁফদারি আছে, খোঁচা খোঁচা, মানে অবসর পেলে মধ্যে মধ্যে কামানো হয়। সামান্য একটি ন্যাকড়া কৌপিনের মতন জড়ানো, দ্বিতীয় কোনো আচ্ছাদন নেই। পাথরে ঠেস দিয়ে পাহাড়ের কোণে যতটা সম্ভব গা মিশিয়ে বেশ নিষ্পৃহ নিশ্চিন্তভাবে বসে আছে। ওর মাথাটা শুধু বাদ, বাকি সর্বাঙ্গ বেয়েই ওপরের জল গড়িয়ে পড়ছে। জল আর তার সঙ্গে শ্যাওলা জড়িয়ে গেছে, কিন্তু সেদিকে তার কিছুমাত্র ভ্রুক্ষেপ নেই। একটা কি কুটো চিবুতে চিবুতে দূরে পাহাড়ের কোলে, যেখানে পাহাড়ের বৃক্ষলতাচ্ছাদিত শ্যামল রেখাটা গিয়ে মিশেছে, সেই দিকে চেয়ে আছে। প্রথমটা ভেবেছিলাম পাগল, এখানকারই কোনো আদিবাসী গ্রামের লোক, মাথা খারাপ হয়ে ঘুরে বেড়ায়, কখন এখানে এসে বসেছে বাড়ির লোক হয়তো খবরই পায়নি। তারপরই একটা সন্দেহ হলো, সেই সাধু বাবা নয় তো, বাকসিদ্ধ মহাপুরুষ? তুস, চলে যাবার চেষ্টা করলাম, কিন্তু কিন্তু একটু একটু করে সন্দেহটাই প্রবল হয়ে উঠতে লাগলো। হতেও তো পারে, হয়তো এরই নামটা অমনিভাবে রটেছে। তিলকে তাল করাই এদেশের লোকের স্বভাব। আরও কয়েকটা পাথর ডিঙিয়ে একেবারে সামনে গিয়ে দাঁড়ালাম। এইবার লোকটা দিকচক্ররেখা থেকে দৃষ্টি নামিয়ে আমার দিকে চেয়ে দেখলে। এই, কেয়া দেখতে হয় বলে উঠল লোকটা, কিন্তু কণ্ঠস্বরে না উষ্মা, না বিরক্তি, না অনুরাগ, কিছুই প্রকাশ পেল না। লোকটার সমস্ত ভঙ্গির মতোই কণ্ঠস্বর নিরাসক্ত, নিষ্পৃহ, কিন্তু ঠিক পাগলের মতো তো মনে হয় না। এবার হাত তুলে একটা নমস্কার করলাম, বললাম, আপকো দর্শন কে লিয়ে আয়া হ্যায়। দর্শন তো দেখ লেও ফির। তারপরই বোধ হয় মুহূর্তখানেক পরই অসহিষ্ণুভাবে বলে উঠল, আব দর্শন তো হো গিয়া, ভাগো না। বাবা, হাত জোর করে বললাম, যারা ঈশ্বর কো বিভূতি। অকস্মাৎ হা 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 করে প্রচন্ড শব্দে হেসে উঠল লোকটা। চমকে উঠলাম সে হাসির শব্দে। সব হয় কারণ নির্জন নিস্তব্ধ গিরি উপত্যকায় সে হাসির শব্দ প্রতিধ্বনিত হয়ে দিকৃত বিভৎস একটা শব্দের সৃষ্টি করল। পাগলই বটে, তাতে আর কোনো সন্দেহ নেই। লোকটা এবার কথা কইলে, ईश्वर को विभूति तो ये सब क्या है, आंख नहीं है तेरा? আঙুল দিয়ে চারিদিকের পাহাড়, বন, প্রান্তর, জলপ্রপাত দেখিয়ে দিলে। আলো ঝলমল নির্মেঘ নির্মল আকাশের কোলে শ্যামল মেঘের মতন পাহাড়গুলি আঁকা। গাছে গাছে ফুল ফুটেছে, লতায় লতায় কি অপূর্ব শোভা। কত নাম না জানা পাখি ডাকছে মিষ্ট মধুর স্বরে। তার সঙ্গে চেনা ডাকও আসছে কোকিল পাপিয়ার। মুক্তাধারার মতন জল ঝরে পড়ছে পাহাড়ের গা বেয়ে, যেন রঘুপতি হৃদে হীরকের হার। সেই জল পাথরে পাথরে ধাক্কা খেয়ে বিচিত্র শব্দ এবং স্রোতের সৃষ্টি করে দূরে কোন সবুজ ঢেউ খেলানো শস্যক্ষেত্র এবং অরণ্যের মধ্যে মিলিয়ে যাচ্ছে। লোকটার অঙ্গুলি নির্দেশের সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টিও একবার সবগুলোর উপর ঘুরে এলো। কথাটা ঠিকই, প্রাকৃতিক সৌন্দর্যের এই অসীম এবং অপূর্ব প্রকাশই যে ঈশ্বরের বিভূতি, তাতে কোনো সন্দেহ নেই। এ তাঁরই এক বিচিত্র রূপ, কিন্তু ঠিক এ কথা তো আমি বোঝাতে চাইনি। সব গোলমাল করে দিলে লোকটা। থতমত খেয়ে বললাম, আর নেহি নেহি, সো বিভূতি নেহি। तब तब क्या? अच्छा, वो सब छोड़ दीजिए, आपको जोग विभूति जरा दिखलाइए ना। मेरा जोग विभूति, उसमें तुम्हारा क्या काम और हमारा क्या फायदा, बतलाओ तो। मैंने सुना है आप बाकसिद्ध जोगी है। जो सुना है सो सुना है, हमारा क्या, যাও ভাগো। এই বলে লোকটা হঠাৎ থু থু করে থুতু দিতে লাগলো। না বদ্ধ পাগল
নয়তো মহা খলিফা। এই সাধু সাজাটাই হলো পাগলামির ভান। আর এই তো অমনি সবাই ভুলে গেছে। উঠে দাঁড়ালাম। যাবার জন্য ঘুরে দাঁড়িয়েও আবার কি মনে হলো, প্রশ্ন করলাম, दीक्षा देगा बाबा? दीक्षा? दीक्षा क्या होगा? ईश्वर खड़ा है तुम्हारे सामने में, उनको देखो समझो, दीक्षा लेने से फायदा क्या? जाओ, हट जाओ, झूठा आदमी, जिद मत करो। থু থু করে লোকটা থুতু দিতে লাগলো আবার। তাড়াতাড়ি চলে এলাম সেখান থেকে। কাকাবাবুকে সব কথা বলতে তিনি বললেন, তুমিও যেমন সাধু সাধু করে তুমিই খেপে উঠলে দেখছি। একটা পাগল মুন্ডা কি হো, তাকে নিয়ে মাথা ঘামাচ্ছ। একটা ধোঁকা তবু ছিল মনের মধ্যে। লোকটা হিন্দি বললে যে, আদিবাসী হলে তো হিন্দি বলবে না? শিখেছে? হিন্দুস্তানির অভাব আছে এদেশে? কাকাবাবু উড়িয়েই দিলেন কথাটা। এর কয়েক মাস পরে শুনলাম নরেশবাবুদের সেই অতি বিখ্যাত গুরু এসেছেন কলকাতাতে। নরেশবাবু এই গুরুর গল্প বহুবার করেছেন। তার নাকি আশ্চর্য সক্ষমতা, তিনি নাকি ত্রিকালজ্ঞ। এখনই এর 3 লাখের ওপর শিষ্য হয়ে গেছে। দ্বার ভাঙার উত্তরে হিমালয়ের কোলে জয়নগরে নাকি আশ্রম করেছেন। বিরাট আশ্রম, নানা দেবদেবী প্রতিষ্ঠিত হয়েছেন। তার সঙ্গে চতুষ্পাটি, বেদ বিদ্যালয় সব স্থাপনা করা হয়েছে। বিরাট ব্যাপার। উনি আজকাল বড় একটা কলকাতায় আসতে চান না, সেখানেই থাকেন। আমাদের সৌভাগ্যক্রমেই এবার এখানে এসেছেন। শুনেই কৌতূহল হলো যাবার। কোথায় আছেন ভাই? নরেশবাবু যা নাম করলেন তাতে তো চক্ষু স্থির। ভবানীপুরের এক প্রচণ্ড বড় লোকের বাড়ি। 3 পুরুষ সবাই বিলাত ফেরত এবং ধনী। সেখানে কি আমরা ঢুকতে পারবো? বিলক্ষণ অবারিত দ্বার। কত ভক্ত শিষ্য যাচ্ছে প্রত্যহ, তার ইয়ত্তা আছে। কি করা যাবে বলো ভাই? বড় লোক না হলে ওর ঝক্কি বা কে সামলাবে বলো? ওর সঙ্গেই আসে 100 লোক, সে যেখানেই যান না কেন। তাছাড়া কলকাতায়, শুধু কলকাতাই বা কেন, যেখানেই যাবেন অমনি রথদোলের ভিড় তো লেগেই আছে। ওর ভক্ত কোথায় বা কম। গেলাম সন্ধেবেলা নরেশবাবুর সঙ্গেই। প্রকাণ্ড বাড়ি, দোতলার ওপর তার সর্ববৃহৎ হলঘরে গুরুদেব বসে আছেন। পুরু গদির ওপর গেরুয়া রঙের শাল দিয়ে তার আসন ঢেকে দেওয়া হয়েছে। সেই আসনে গেরুয়া সিল্কের বহির্বাস পরে বসে আছেন এক দীর্ঘদেহ গৌরবর্ণ প্রৌঢ় ব্যক্তি। মাথায় জটা নেই, তার বদলে পিঠ পর্যন্ত এলিয়ে পড়েছে কাঁচা পাকা চুল। গোঁপদারিও আছে, তবে খুব প্রচুর নয়। মোটের ওপর দেখলেই ভক্তি আসে। ঘরের মেঝেতে ঢালা কার্পেট পাতা, তাতে অসংখ্য ভক্ত বসে আছেন, বোধহয় ওর মুখের বাণী শোনবার জন্য। সকলেই উৎসুক, হাত জোর করে সশ্রদ্ধভাবে চেয়ে বসে আছেন। গুরুদেব জন্দই অসংখ্য আংটি এবং দামি শাল পরা সম্ভ্রান্ত ভক্তের সঙ্গে তখন কথা কইছিলেন। আমি গিয়ে প্রণাম করে বসতে শুধু একবার হাসি হাসি মুখে চাইলেন, কিন্তু তখন আর কথার সুযোগ হলো না। অনেকক্ষণ পরে সেই 2টি ভক্ত বিদায় নিতেই সুযোগ বুঝে নরেশবাবু আমার পরিচয় করে দিলেন। এই নিয়ে একজন অধ্যাপক, এই বয়সেই বেশ নাম করে ফেলেছেন। এর দাদা একজন ডিএজি, এর পরের যিনি সম্প্রতি আইসিএস হয়ে এসেছেন। বেশ শিক্ষিত এরা সকলেই। আপনার নাম শুনে দর্শন করতে এসেছেন। তাই নাকি? বেশ বেশ। তো অত দূরে কেন? এসো এসো, কাছে এসো। কাছে গিয়ে আর এক দফা প্রণাম করে পায়ের ধুলো নিলুম। তিনি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, বড় আনন্দ হলো বাবা তোমাকে দেখে। এই বয়সে যে মনে ভগবত জিজ্ঞাসা জেগেছে, এ বড় কম কথা নয়। না না, বিনয় করে লাভ নেই। তুমি আমাকে দেখতে এসেছো, আমি কে? আসলে তোমার মনে তৃষ্ণা জেগেছে তার জন্যই। তাই একটা উপলক্ষ ধরবার চেষ্টা করছো, যাতে তার কাছে পৌঁছতে পারো। এই তো। তা বাবা, সত্যি কথা বলতে কি, আমরা বুড়ো বয়সে মন্ত্রতন্ত্র নিয়ে পরলোকের একটা পাকা বন্দোবস্ত করতে ঝুঁকে পড়ি এই দিকে। কিন্তু আমি তোমাকে একটা কথা চুপি চুপি বলে রাখি, বুড়ো বয়সের জিনিস এ নয়। ঈশ্বরকে পাবার সাধনা দুর্বলের জন্য নয়, আসক্ত বদ্ধ জীবের জন্য নয়। তোমরা ইচ্ছা করলে সব কিছু ত্যাগ করতে পারো এক মুহূর্তে, সব রকম দৈহিক কষ্ট সহ্য করতে পারো অনায়াসে। বুড়োরা পারে?
অভিভূত হয়ে শুনছিলাম। বাস্তবিক মহাপুরুষ বলতে হয়তো এরাই। কত কি নতুন কথা শোনালেন, কত কি নতুন ধরনের চিন্তা। জিনিসটা নিয়ে সত্যিই ভেবেছেন। অনেক রাত্রে যখন নরেশবাবুর সঙ্গে বাড়ি ফিরলাম, তখন গুরুদেব নিজে হাতে কিছু প্রসাদ দিলেন, উৎকৃষ্ট সন্দেশ কয়েকটি। আবার যেতে বললেন। আমার সঙ্গে কথা কয়ে নাকি তাঁরও তৃপ্তি হয়েছে। আসবার সময় পাশের ঘরে দেখলাম তাঁর শয্যা প্রস্তুত হয়েছে। গেরুয়া রঙের বিছানা, লেপের ওয়ার, নেটের মশারি সব গেরুয়া রঙের। বৈরাগ্যের রং সর্বত্র। বাড়ি ফিরেও অনেকক্ষণ পর্যন্ত এই কথাই মনে হতে লাগলো, এতদিনে একটা সাধু দেখলাম বটে। ঘুমোতে যাওয়ার আগে স্থির করলাম পরের দিনই আবার যাব। যে কদিন থাকেন ওর দুর্লভ সঙ্গসুখ ছাড়া হবে না। গল্প কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, প্রিয় মানুষের সাথে শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে। ভালো থেকো।